স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠক করেছেন বাংলাদেশের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের পক্ষে বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার ও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। এছাড়া ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ আহমেদ তৈয়ব। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মার্কিন রাজধানীতে সরাসরি বৈঠকে অংশ নেন। ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বেলা 11টায় রাষ্ট্রদূত গ্রিয়ারের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে যোগ দেন ইউএসটিআর, কৃষি, শ্রম বিষয়ক, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, ট্রেজারি, উদ্ভাবন ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি, বিনিয়োগ সংস্থাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রাজধানীর ধানমন্ডি থেকে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাত সহ 23 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের একটি মামলা রয়েছে। এতে এননটেক্স গ্রুপের নামে 287 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। 2025 সালের 20 ফেব্রুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক নাজমুল হাসান বাদী হয়ে এই মামলাটি করেন। নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সম্পত্তিও গোপনে বিক্রি হচ্ছে। অনেক কম টাকায় বিক্রি হচ্ছে এসব সম্পদ। বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে এখনই সিআইডি ও দুদকের তড়িৎ ব্যবস্থা নেওয়া উচিত। ওসমান পরিবারের সম্পদগুলো প্রশাসনের আওতায় নেওয়ার দাবি সচেতন মহলের। আওয়ামী লীগ নেতাদের সম্পদ বিক্রি নিয়ে 3 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। নারায়ণগঞ্জের ওসমান পরিবার একদিকে সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস, ঐতিহ্য ও আভিজাত্যের গল্প, অন্যদিকে প্রভাব, প্রতিপত্তি, সন্ত্রাস, পেশিশক্তি ও গডফাদার তকমার সঙ্গে বিপুল সম্পদ গড়ার বিতর্ক। গত 5 আগস্ট ক্ষমতার পালাবদলের পর ওই পরিবারটির দর্প প্রায় চূর্ণ। পরিবারের সদস্য সাবেক এমপি শামীম ওসমান, সেলিম ওসমান ও প্রয়াত নাসিম ওসমানের পরিবারের সদস্যরা লাপাত্তা। নারায়ণগঞ্জের উত্তর চাষাড়া রামবাবুর পুকুর পাড়ে অবস্থিত ওসমান পরিবারের 3টি বাড়ি বিক্রি হয়েছে। 2টি বাড়ি 5 আগস্টের আগে, অপরটি পরে বিক্রির তথ্য জানা গেছে। চাষাড়ায় সেলিম ওসমানের 3তলা বাড়িতে 5 আগস্ট হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। নীল রঙের কাছে ঘেরা এই বাড়িতে জনরোষের চিহ্ন এখনও স্পষ্ট। একই এলাকায় আরও 2টি আলিশান 5তলা বাড়িও একই ব্যক্তির কাছে বিক্রি করেছেন সাবেক এই সংসদ সদস্য। 2টি বাড়িতে এখন ভাড়াটিয়ারা বসবাস করছেন। বাড়ির সামনে ক্রয়সূত্রে এই বাড়ির মালিক ফকির অ্যাপারেলস লিমিটেড লেখা সাইনবোর্ড সাঁটানো পাওয়া যায়। এই বাড়ির মালিক ছিল সেলিম ওসমানের মেয়ে, তারপরে ফকিরের কাছে বিক্রি করে 18 কোটি টাকা। এতদিন যাবৎ জানতাম এই বিল্ডিং 3টায় সেলিম ওসমান সাহেবের, এখন এটা ফকির সাহেবই দেখভাল করতেছে। অনেকে বলছেন বেশি টাকার সম্পদ অল্প টাকায় বিক্রি হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। এই ওসমান পরিবার যার সম্পদ আছে সবে বেআইনি এবং আয় বহির্ভূত এবং জনগণের সম্পদ। এই 16 বছরের সেলিম ওসমান, শামীম ওসমান তারা লুটপাট করছে। বর্তমানে সেলিম ওসমানের হাত থেকে তার সম্পদ রক্ষা করার জন্য কৌশল হিসেবে ফকির মনিরুজ্জামানকে লিখে দিয়েছে। ভবিষ্যতে আবার কোনো তাদের সময় সুযোগ তারা এরা ফেরত নেবে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে এখনই সিআইডি এবং দুদকের তড়িৎ ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। দেশ থেকে যে অর্থ পাচার হয়েছে, সেই অর্থ পাচারটা বিভিন্ন ফর্মে হয়েছে এবং সেটার মধ্যে রিয়েল এস্টেট এবং বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠা এগুলোও আছে, আবার সুইস ব্যাংকের অ্যাকাউন্টেও রেখে দিয়েছে সেফ কিপিং হিসাবে, সেটাও আছে। তো আমার মনে হয় যে কম্প্রিহেন্সিভলি এটা দেখা দরকার। এই পাচারের বিষয়গুলো হয়তো পড়বে একদিকে ধরেন সিআইডির এখতিয়ারে পড়বে, আর একদিকে দুদকের এখতিয়ারে পড়বে। তো তাদের এই বিষয়ে দ্রুতই পদক্ষেপ নেওয়া দরকার। ওসমান পরিবারের সম্পদগুলো প্রশাসনের আওতায় নেয়ার দাবি তুলেছে সচেতন মহল। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও গত মধ্যরাতে বিক্ষোভ হয়েছে ক্যাম্পাসটিতে। ছাত্রদলের কমিটি প্রকাশের গুঞ্জনে রাত 12টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে মিছিল বের করে
শিক্ষার্থীরা। বৃষ্টি বাধা উপেক্ষা করেই বিক্ষোভ করে তারা। বিভিন্ন হল প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয় মিছিল। বিক্ষোভকারীরা জানান, চুয়েট ক্যাম্পাসে যেহেতু ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তাই কোনো রাজনৈতিক কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। এ বিষয়ে ছাত্রদলের এক নেতা জানান, চুয়েটে যে কমিটি ছিল তা প্রত্যাহার করা হয়েছে। ভোটে অনিয়ম হলে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা ফেরত চায় ইসি। সেই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করবে কমিশন। ইভিএমের মাধ্যমে আর কোনো ভোটে যাবে না সংস্থাটি। বৃহস্পতিবার কমিশনের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। অবশেষে 1,40,00,000 প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে প্রক্সি ভোট থেকে সরে এসে পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এই পদ্ধতির মাধ্যমে প্রবাসীদের একটি বড় অংশকে ভোটে আনা সম্ভব হবে বলে মনে করেন এই কমিশনার। আমরা যেহেতু পোস্টাল ব্যালটের সিদ্ধান্ত নিয়েছি, এখানে আর একটা প্রস্তাব এসছে যে ব্ল্যাঙ্ক ব্যালটে যেখানে কিছুই থাকে না, আপনার পুরো একটা ফাঁকা ব্যালট যায়, একজন ভোটার তার প্রার্থীর নাম লিখে পাঠিয়ে দেন হয়তোবা, যে আমরা যদি সব কটা মার্কা শুধু ছাপিয়ে 2 মাস আগেই পাঠিয়ে দেই এবং চূড়ান্ত সে মার্কাতে শুধু যদি ভোটটা দিয়ে পাঠিয়ে দেয়, তাহলে হয় কিনা। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আবার টেকনিক্যাল কমিটি এটাকে একটু রিভিউ করবে। তিনি জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এই ইভিএম সামনের কোনো নির্বাচনে ব্যবহার হবে না। এমত অবস্থায় এই ইভিএম কিভাবে কি করতে হবে সেটার জন্য একটা কমিটি ফর্ম করতে বলা হয়েছে। তিনি আরও জানান, নির্বাচনে কারচুপি হলে পুরো আসনের ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ফিরে পাওয়ার প্রস্তাব দিয়েছে কমিশন। কেন্দ্র বাতিলের সক্ষমতা আমাদের ছিল, আমাদের যেটা ছিল না সেটা হচ্ছে পুরা নির্বাচনী আসনের বন্ধ করার, যেটা একসময় সরিয়ে নেওয়া হয়েছিল। এটাও আমরা ফেরত পাওয়ার জন্য আমরা প্রস্তাব করেছি এবং আশা করি আমরা এটা ফেরত পাবো। দলীয় প্রতীক হিসেবে শাপলা থাকবে কিনা এমন প্রশ্নের জবাব দেন এই কমিশনার। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করেনি। এগুলো আইনি টেকনিক্যাল বিষয়, আমি এগুলো নিয়ে কথা বলবো। আমরা শাপলাকে যে হতে পারবে না দেখে আমরা বাদ দিয়েছি তা না, আমরা শাপলাকে ইনক্লুড করি নাই। সভার সিদ্ধান্ত অনুযায়ী ভোটার তালিকা বিবেচনায় নিয়ে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হবে। কমবে ঢাকার আসন সংখ্যা। সেগুলো কমবে কিনা, খুব বেশি কমবে না। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বৃহস্পতিবার ভোর থেকে আজ পর্যন্ত গাজায় চালানো ইসরায়েলি হামলায় আরও অন্তত 82 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির আলোচনা এবং রাফাতে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে এই হত্যাযজ্ঞ চালালো ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে 15 জন একসঙ্গে প্রাণ হারান মধ্য গাজার দের আল বালা শহরে শিশু খাদ্য সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। এদের মধ্যে 9 জন শিশু ও 4 জন নারী। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলছে, গাজায় মাসের পর মাস প্রয়োজনীয় সাহায্য না পৌঁছানোর ফলে লাখো শিশু অনাহারে দিন কাটাচ্ছে এবং দুর্ভিক্ষের আশঙ্কা ক্রমেই বাড়ছে। হামাস এক বিবৃতিতে এই হামলাকে গাজায় গণহত্যার ধারাবাহিক অংশ বলে উল্লেখ করেছে। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনামে দেখতে পাচ্ছি, রাজসাক্ষী বড় ফ্যাক্টর, জুলাই গণহত্যার মাস্টার মাইন্ড হাসিনার বিচার শুরু। অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন, আই ফিল গিলটি। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চার্জ গঠন। প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট 3 আগস্ট আর সাক্ষ্য গ্রহণ শুরু 4 আগস্ট। এদিকে রয়েছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে সব বোর্ডেই গণিতে ফল বিপর্যয়। এসএসসি ও সমমান পরীক্ষায় ফল 15 বছরে সর্বনিম্ন, এবারও মেয়েরা এগিয়ে। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনাম, শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে ট্রাইব্যুনালে বক্তব্য দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিকে রয়েছে 3 কারণে এসএসসির ফল খারাপ। 9টি সাধারণ বোর্ডের ফল, গড় পাশের হার 68.04%, জিপিএ 5 পেয়েছে 1,25,018 জন।
আরেকটি শিরোনামে রয়েছে ৩৫% পাল্টা শুল্ক নিয়ে উদ্বেগ জানালেন ব্যবসায়ীরা, ৪ উপদেষ্টার সঙ্গে বৈঠক। পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফেরত চায় ইসি। দৈনিক কালের কণ্ঠের শিরোনামে রয়েছে ভোটের ট্রেনে ওঠার তোড়জোড়। আরেকটি শিরোনাম সারা দেশে নির্বাচনী আমেজ, বিভিন্ন আসনে প্রার্থী জট, বরিশালে পাল্টাতে পারে হিসাব, সিলেটে প্রবাসীরাও তৎপর। এদিকে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিচার শুরু, দোষ স্বীকার মামুনের, হতে চান রাজসাক্ষী, ক্ষমা পেতে পারেন সাবেক আইজিপি। আরেকটি শিরোনামে রয়েছে পাশের হারে ধস, জিপিএ ৫ কমেছে ৪৩,০০০, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক, শেখ হাসিনার বিচার শুরু, রাজসাক্ষী মামুন, জুলাই হত্যাকাণ্ডের বিচার বিষয়ে এই শিরোনামটি। আরেকটি শিরোনামে রয়েছে বাধ্যতামূলক অবসরে 18 বিচারক, বিচারিক ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগকে দমন পীড়নের সহায়তা। উপদেষ্টা পরিষদের বৈঠক, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন। এরপর রয়েছে দৈনিক আমার দেশ, শিরোনাম রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন, জুলাই গণহত্যার বিচার শুরু, হাসিনার নির্দেশে গণহত্যা অভিযোগ গঠন, অভিযোগ গুলির নির্দেশ, লাশ পোড়ানো, আবু সাইদ হত্যা ষড়যন্ত্র, পুলিশ র্যাবকে দিয়ে গুম, খুন, অরাজকতা, 164 ধারায় জবানবন্দি এবং বিশেষ নিরাপত্তায় মামুনকে রাখা হয়েছে আলাদা সেলে। এসএসসি পরীক্ষার ফলের বিষয় রয়েছে মাধ্যমিকে এবার পাশের বন্যায় লাগাম। আর কি শিরোনাম, বিকাশ কুমার সহ বাধ্যতামূলক অবসরে 18 বিচারক। এরপর রয়েছে দৈনিক আজকের পত্রিকা, শিরোনাম অন্য পত্রিকাগুলোর মতোই শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরু, রাজসাক্ষী হলেন চৌধুরী মামুন, তবে এখনই মুক্তি নয়। আর কি শিরোনামে রয়েছে ঐকমত্য কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে লন্ডন ঘোষণা বাস্তবায়ন। আর কি শিরোনাম, 15 বছরে পাশের হার সর্বনিম্ন। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকা শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো, পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।